এই বর্ষা বাদলের দিনে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে যদি আমাদের গল্প শুনতে ইচ্ছা করে, তাহলে একটা গল্পের প্লটই আমাদের মাথায় আসে। সেটা হলো তারানাথ তান্ত্রিকের গল্প। তাই আজ আপনাদের জন্য একটা নয়, পরপর দুটি গল্প নিয়ে হাজির হয়েছে সাহিত্যের দর্পণ। যদি গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। রথযাত্রার আর দুদিন বাকি, কিন্তু কলকাতার যেসব জায়গায় রথের মেলা হয় সেই সব জায়গায় রীতিমতো সাজো সাজো রথ। 12 আনা দোকানেই তাদের পসরা নিয়ে বসে বেচা কেনা শুরু করে দিয়েছে। অবশ্য এইসব দোকানের মধ্যে অধিকাংশই খাবারের দোকান। আর খাবার বলতে জিলিপি, পাঁপড়, তেলে ভাজা একেবারে আবশ্যিক। আজ শনিবার, আমার আর কিশোরীর এক শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার ছিল বলে দুজনেই অফিসে যায়নি। আসলে আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু ঠাকুমা মারা গিয়েছিল। আমি আর কিশোরী ছিলাম শ্মশান যাত্রী, ফলে আমাদের উপস্থিতি ছিল আবশ্যিক। শুক্রবার রাতেই আমার আর কিশোরীর কথা হয়ে গিয়েছিল যে শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার পথে বাড়িতে না ফিরে সোজা চলে যাব মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে। যেমন কথা তেমন কাজ। শ্রাদ্ধ বাড়ি সেরে সোজা আমরা রওনা দিই ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বিকেল 4টের কিছু আগে আমরা পৌঁছে যাই মঠ লেনে। যাওয়ার সময় সঙ্গে নিয়ে নিই একটা পাসিং শোর প্যাকেট আর এক ঠোঁয়া তেলে ভাজা ও জিলিপি। আজ সকাল থেকে বারে বারে যেরকম বৃষ্টির পসরা চলছে, তাতে চার সাথে তেলে ভাজা আর জিলিপি ভালোই লাগবে। আর তার সঙ্গে তো তারানাথের গল্প আছেই। তারানাথের বাড়িতে পৌঁছে একবার ডাকতেই আমাদের অবাক করে তারানাথ নিজেই এসে দরজা খুলে দেয়। এসো এসো, আমি তোমাদের অপেক্ষাতেই বসে আছি। তারানাথের কথা শুনে আমি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করি, অবাক কাণ্ড! আমরা আসবো আপনি মনে মনে নিশ্চিত ছিলেন? নিশ্চিত কি বলছো? একদম সুনিশ্চিত ছিলাম। জিজ্ঞেস করে দেখো চারিকে। আমি একটু আগেই ওকে বলছিলাম তোর কাকাবাবু দুজন আসছেন, কিন্তু পথে বারবার ছোট ছোট বিপত্তির মুখে পড়তে হচ্ছে। তারানাথের কথা শুনে আমি আর বিভূতি একে অপরের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালাম। পরক্ষণে তারানাথকে একটু পরখ করে নেওয়ার বাসনায় কিশোরী জিজ্ঞেস করে, আস্তে আস্তে যে বারবার ছোটখাটো বিপত্তির মুখে পড়তে হয়েছে, এই কথা সত্য। আচ্ছা বলুন তো, কি ধরনের বিপত্তির মুখে পড়তে হয়েছে আমাদের? তারানাথের কাছে উত্তর যেন তৈরিই ছিল। তারানাথ বলতে শুরু করে, তার মানে আমাকে পরখ করছো, তাই তো? বেশ, শোনো, তোমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি পেতে সমস্যায় পড়েছ। গাড়ি এসেছে বেশ দেরিতে। তারপর সমস্যায় পড়েছ দোকানে কেনাকাটি করতে গিয়ে। মানে যা কিনবে বলে ঠিক করেছিলে তা যেন কিছুতেই পেয়ে উঠছিলে না। এই পর্যন্ত শুনে কিশোরী বলে ওঠে, একদম ঠিক। যা যা বললেন তার প্রতিটা কথা ঠিক। শুনে আশ্চর্য লাগছে, এইভাবেও বলা সম্ভব? আচ্ছা, আপনি জানলেন কি করে? তারানাথের মুখ দেখে মনে হলো কিশোরীর কথাগুলো তার মনে ধরেছে। হেসে জবাব দিল, ওটাই তো আমার উপর আমার গুরুর আশীর্বাদ গো।
তারানাথের কথা শেষ হওয়া মাত্রই আমি তেলে ভাজা ও জিলিপির ঠোঁয়াটা তারানাথের দিকে এগিয়ে দিই। আর প্রায় একই সঙ্গে কিশোরী পাসিংসোর প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দেয়। তারানাথ এগুলি নিয়ে ভেতরে চলে যায়, প্রায় সঙ্গে সঙ্গে ফিরেও আসে। আমি তারানাথকে উদ্দেশ্য করে বলি, এমন সুন্দর একটা আবহাওয়া, আপনার একটা গল্প না হলে পুরো বিকেলটা যে মাঠে মারা যায়। গল্পের কথা শোনা মাত্র তারানাথ বলে, তোমাদের আগেও বলেছি যে আমি তোমাদের যা বলি তার কোনোটাই আমার মন গড়া কাহিনী নয়, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। কিশোরী বলে, বেশ, তাহলে তাই বলুন। মানে আপনার অভিজ্ঞতার ভান্ডার থেকে না হয় কিছু একটা বলুন। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা বলতে যাবে, এমন সময় চারি চা নিয়ে প্রবেশ করলো। দেখে তারানাথ বেজায় খুশি। চারি 3টে থালায় করে তেলে ভাজা, জিলিপি, চা একেবারে সুন্দর করে সাজিয়ে এনেছে। তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, আমার ভবঘুরে জীবনে আমি এত জায়গায় গিয়েছি আর এত বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী থেকেছি যে সারা জীবন বলে চললেও বোধ হয় সবটুকু বলা হয়ে উঠবে না। আর তোমরা যাকে গল্প বলো তা আসলে আমার একেবারে চাক্ষুষ প্রত্যক্ষ করা ঘটনা। কথা বলতে বলতে তারানাথ চায়ের কাপে বড় একটা চুমুক দিল। তারপর চোখটা একটু বোঝালো। বুঝলাম তারানাথ নিশ্চয়ই কিছু ভাবছে, এক্ষুনি শুরু হলো বলে। যা ভেবেছি ঠিক তাই, তারানাথ বলতে শুরু করলো। যে সময়ের কথা বলছি তখন জ্যোতিষ চর্চা আর এইসব মন্ত্রতন্ত্রের কারণে অল্প বিস্তর নাম ডাক হয়েছে। প্রায় রোজই কোনো না কোনো কারণে বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। মানে বলতে পারো মানুষ আমার উপর ভরসা রাখতে আরম্ভ করেছে। একদিন হঠাৎ 2 যুবক এসে হাজির। দুজনেরই কাঁচা বয়স হলে হবে কি, তবু যেন নিষ্প্রভ। দেখে মনে হয় যেন অনেক দিন ভালো করে খায় না, ঘুমায় না। একবার দেখলেই বেশ টের পাওয়া যায় মনে তাদের শান্তি নেই। তখন দুপুর গড়িয়ে বিকেল হব এই 3টে হবে বোধ হয়। আমি দুপুরের স্নান খাওয়া সেরে গোষ্ঠী বিচার করব বলে বসেছি। হঠাৎ বাইরে থেকে অপরিচিত কণ্ঠের ডাক। সে ডাকে যে কি ছিল বলতে পারবো না, তবে মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠ যে নয় তা এখনই বলে দিতে পারি। দরজা খুলতেই তাদের একজন আমার উদ্দেশ্যে বলে, আচ্ছা, এটা কি তারানাথ বাবুর বাড়ি? হ্যাঁ, আপনি যার নাম বললেন আমি সেই তারানাথ। বলুন, কি জানতে চান? আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। মানে খুব বিপদে পড়ে এসেছি কিনা। তাহলে ভেতরে আসুন। তারানাথ তাদের ঘরের ভেতরে নিয়ে যায় এবং একটা মাদুর পেতে দেয় বসবার জন্য। এই যে, এখানে বসুন। এবার বলুন দেখি, কি সমস্যা আপনাদের? আগে, আমার নাম সোমনাথ গায়েন, নিবাস বনগাঁ।
আমার সঙ্গে যাকে দেখছেন ও আমার ছোট ভাইয়ের মতন। ওর নাম বিজয়। আমি পেশায় একজন কাঠমিস্ত্রি, মানে সুতোর আর কি। বাড়িতে আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, মানে কলকাতার কিছু আসবাবপত্রের দোকানের অর্ডার নিয়ে কাজ করি। বিজয় আমার বাড়িতেই থাকে আর কাজ করে। শুধু বিজয়ই নয়, আরো দুজন ওর সঙ্গে থাকে। হ্যাঁ, কিন্তু বিপদটা কি বলুন? বলছি। মাস 3 আগে আমার বাবা আগুনে পুড়ে মারা যান। তা কিভাবে আগুনে পুড়ে তোমার বাবা মারা যান? বলছি, পুরো ঘটনাই আপনাকে বলছি। আমাদের বাড়ি বেশ পাড়া গাঁয়ে। আমার এক দিদি আর এক বোন আছে। দিদির বিয়ে হয়েছে কলকাতায়। আমার জামাইবাবু কলকাতা মেডিকেল কলেজে চাকরি করে, ওয়ার্ড বয়ের। আমাদের জমি জায়গাও আছে, চাষাবাদ হয়। আমাকে ব্যবসার কাজে প্রায় কলকাতায় আসতে হয়। গত কালী পুজোর 3-4 দিন আগে কলকাতায় আসি আমার ব্যবসার কাজে। হঠাৎই দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে আমার বউ আমাকে ফোন করে, জানায় আমার বাবা বিশ্রীভাবে আগুনে পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওরা কলকাতার বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করে দেয়। গ্রামের সকলে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসছে। শম্ভুচরণ পুরো ঘটনা বর্ণনা করতে থাকে আর তারানাথ মন দিয়ে শুনতে থাকে। শম্ভু বলে যেতে থাকে, আমাদের বসত বাড়িটা অনেকটা জায়গা জুড়ে। বাড়ির পিছন দিকে আছে একটা বড় কাঁঠাল গাছ। ওখানে শুকনো পাতা নাতা গাছের ডাল জড়ো করে বাবা আগুনে পোড়াচ্ছিল। তখনই কিভাবে ওর পরনের ধুতিতে আগুন লেগে যায়। আমার একমাত্র সন্তান আমার ছেলে, ও যেন বাবার বুকের হাড় একেবারে। সব সময় বাবার কাছাকাছি থাকে। ওই তো উড়ে এসে ওর মাকে জানায়। আমার স্ত্রী দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে আমার কাঠের মিস্ত্রিরা সব ছুটে এসে কোনো ক্রমে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারানাথ একটু সোজা হয়ে বসে কৌতূহলী হয়ে ওঠে। তারপর গ্রামীণ হাসপাতাল থেকে বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করলে ওরা বাবাকে নিয়ে আসে বাঙ্গুরে। স্ত্রীর ফোন পেয়ে আমি আগেই বাঙ্গুরে পৌঁছে যাই। ওরা অ্যাম্বুলেন্সে বাঙ্গুরে এসে পৌঁছাতে প্রায় 3:30 হয়ে যায়। বাঙ্গুরের বার্ন ওয়ার্ডে ভর্তি করে নেয় ডাক্তারবাবুরা। কিন্তু ডাক্তারবাবুরা জানায় প্রায় 90% বার্ন, বাঁচার তেমন আশা নেই। আমার মিস্ত্রিদের মধ্যে 2জন রাতে হাসপাতালে থেকে যায়। আমি পরদিন সকালে আসি। সে যেন জমে মানুষের টানাটানি। ছেলে বাড়িতে সারাক্ষণ বলছে, দাদু কোথায়, দাদু কোথায়। ছেলেকে আমরা বলেছি, দাদু 1 দিন বাদেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। শেষ পর্যন্ত কালী পুজোর 1 দিন বাদে বিকেল নাগাদ বাবার সব লড়াই থেমে যায়। তারানাথ কৌতূহলী হয়ে জানতে চায়, তাহলে এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি? না, বাবা যেদিন বিকেলে মারা যান সেই দিন ঘটল এক অস্বাভাবিক ঘটনা। সেদিন সকালে আমার ছেলে হঠাৎ ওর মার কাছে এসে বলে, মা, দাদু আমার কানে কানে বলে দিয়ে গেল কারখানার ঘরে দাদুর যে ছোট আলমারিটা আছে তার ভেতর আমার জন্য সন্দেশ রাখা আছে, আমাকে দাও। প্রথমে আমার স্ত্রী এড়িয়ে গেলেও ছেলে বারবার বায়নার কারণে কারখানার ঘরে গিয়ে
সেই আলমারি খুলে দেখে সত্যি সত্যি দুটো সন্দেশ আছে। আমার স্ত্রী ছেলেকে প্রশ্ন করে, দাদু তোকে কখন বলেছে এই কথা? ছেলে জানায়, এই তো একটু আগে। আমার স্ত্রী পাল্টা জিজ্ঞেস করে, তুই দাদুকে দেখেছিস কি? ছেলে জানায়, না, সে দেখেনি। সে যখন কাঁঠাল গাছতলায় খেলা করছিল তখন দাদু তার কানে কানে এসে বলে দিয়ে গেছে। তারানাথ চোখ বুজিয়ে বলে, হুম, বুঝলাম। আচ্ছা, কারখানার ঘর কোনটা? আমাদের বাগানে একটা বড় ঘর ছিল, ওটাই ছিল বাবার ঘর। বাবা রাতে শুধু ঘুমাতে যেত ওই ঘরে, ওই ঘরেই কাঠের কাজ হতো। আচ্ছা, তারপর বলো। এরপর বাবা কালী পুজোর পরদিন বিকেলে মারা যায়। বডি বাড়িতে আনতে আনতে রাত প্রায় 10টা বেজে যায়। তারপর দাহ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। এরপর একের পর এক আজে বাজে ঘটনা ঘটতে থাকে। এইবার তারানাথ সচেতন হয়ে ওঠে। আজে বাজে ঘটনা মানে কিরকম ঘটনা? শম্ভু বর্ণনা করতে থাকে। হ্যাঁ, সেই কথাতেই আসছি। যেদিন বাবা মারা গেলেন তার পরদিন সকালবেলাতেই আমি কলকাতায় চলে যাই, কারণ প্রায় 1 সপ্তাহ ব্যাপী ব্যবসাটা পুরোপুরি বন্ধ, কোনো নজর দিতে পারিনি। অনেক আসবাবপত্র রেডি হয়ে পড়ে আছে, ওগুলো ডেলিভারির ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা সব মার্কেটে পড়ে আছে, টাকা তোলার ব্যবস্থা করতে হবে। লেবারদের সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেবার ব্যবস্থা আমার, ওদের পেমেন্ট বাকি পড়ে আছে। তাই অনেক কাজ নিয়ে আমি কলকাতা রওনা হই। সব কাজ সেরে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা গড়িয়ে যায়। বাড়িতে এসে শুনলাম গাঁয়ের ঠাকুরমশাইকে ডেকে এনে আমার স্ত্রী বিধিবিধান জানতে চাইলে তিনি শ্রাদ্ধ শান্তির তারিখ সহ আমাদের এখন কি করণীয় সব বলে দিয়ে গিয়েছেন। আর বারবার করে বলে দিয়ে গিয়েছেন বাবা যে ঘরে থাকতেন সেই ঘর রাতে একটা দিনও যেন ফাঁকা না রাখা হয়। প্রতিদিন রাতে অন্তত একজন হলেও ওই ঘরে শুতে হবে। তিনি সঠিক কথাই বলেছেন, ওই ঘর রাতে কিছুতেই ফাঁকা রাখা চলবে না। হ্যাঁ, তারপর শম্ভু বলে চলে, প্রথম দিন রাতে ওই ঘরে শুলো আমাদের একজন লেবার, নাম চন্দ্রকান্ত। বিজয় শুতো, কিন্তু বিজয় ওই দিন বাড়ি গিয়েছিল। চন্দ্রকান্ত একদম ভোরবেলা, মানে তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি, উঠে এসে আমায় ডাকছে। বেরিয়ে দেখি চন্দ্রকান্ত চোখ মুখ কেমন কালো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি আর ভীষণ ভয় পেয়ে গেছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে বলল, দাদা দাদা আমি আমি আর ওই ঘরে শোবো না। কেন, কি হয়েছে? কাল রাতে যা হয়েছে, বাবা, সে কথা বলতে আমার গায়ের জোম এখনো খারাপ হয়ে উঠছে। ততক্ষণে আমার স্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছে। চন্দ্র বলতে থাকে, রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে মশারি টানিয়ে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, শুনতে পাই দরজায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। উঠে দরজা খুলতে সাহস হচ্ছিল না। ঘর থেকে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই। তারপর আর কোনো শব্দ নেই। আমি ঘুমিয়ে পড়েছি।
আবার এবার জানলায় আওয়াজ। আমি তো জানলার পাশেই শুয়েছিলাম, তাই ভুল হওয়ার কথা নয়। ভাবলাম আমারই ভুল হয়েছে। ঘড়িতে টর্চ মেরে দেখলাম রাত 2:35। উঠে জল খেয়ে শুয়ে পড়লাম। তখনও ঘুমোইনি, আবার জানলায় আওয়াজ। শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে কে? আমি স্পষ্ট শুনলাম ফ্যাস ফ্যাসি গলায় কে উত্তর দিল, আমি রে জনা, তুই আমার তক্তপোষে শুয়েছিস কেন? ভুল হয়ে গেছে, কাল কাল থেকে এই ঘরে আর কেউ আসবো না। তারপর জড়সড় হয়ে মাথার বালিশটা কানে জোরে চেপে ধরে শুয়ে পড়ি। হয়ে যে বেরিয়ে আসবো তাও পাচ্ছিলাম না। ভাবছিলাম কখন একটু ভোর হবে। শুয়ে শুয়ে নাকে আসতে থাকে সেই পোড়া গন্ধটা। হাসপাতালে নিয়ে যাবার সময় জেঠুর গা থেকে অ্যাম্বুলেন্সে যে গন্ধটা বার হচ্ছিল, সেই গন্ধটা। আর আর জেঠু ডেড বডি বাড়িতে আনার সময় যে পারফিউম ঢেলে দেওয়া হয়েছিল, ঠিক সেই গন্ধটা। শুয়ে শুয়ে স্পষ্ট অনুভব করছিলাম জানলার ওপারে সারা বারান্দা যেন কি হেঁটে চলে বেড়াচ্ছে। ও দাদা, আমি আর ওই ঘরে শোবো না। এই পর্যন্ত শুনে আমি আর কিশোরী একেবারে অবাক। এর আগে তারানাথের মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু এইরকম ভয় ধরানো গল্প এর আগে কখনো শুনিনি। তারানাথ বলে যেতে লাগলো, শুনলাম দ্বিতীয় দিন ওই ঘরে যে শুয়েছিল সে শম্ভুর সঙ্গেই এসেছে। তার মুখেই শোনা গেল তারপরের দিনের ঘটনা। শম্ভুর সঙ্গে যে এসেছিল তার নাম বিজয়। সে বিহারি ছেলে, বেশ শক্তপোক্ত চেহারা, বেশ সাহসীও বটে। তার কথায় একটা বিহারি টান আছে। আমি বিজয়কে জিজ্ঞেস করি, তা তুমি কিছু ভয় টয় পেয়েছিলে নাকি নাকি সারা রাত ঘুমিয়েছিলে? ঘুম ঘুম কি বলছেন ঠাকুর মশাই? সারা রাত ভি দু চোখের পাতা এক করতে পারিনি। এর আগে ওসব ভূত ভগবান আমি কোনোদিনই বিশ্বাস করতাম না। তাও চন্দ্র যা বলেছিল তা আমি কানেই তুলিনি। দাদাকে আমি বলেছিলাম আমি ও ঘরে থাকবো, একদম একা থাকবো, কাউকে আমার সঙ্গে থাকতে হবে না। তা তখন কি জানতাম এইসব ঘটবে? রাত 11টা নাগাদ আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিই। ঘরে গিয়ে মশারি টাঙিয়ে নাইট ল্যাম্প জেলে শুয়ে পড়ি। শুয়ে পড়ে প্রতিদিনকার মতো মোবাইল ফোনটা দেখতে থাকি। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। লেকিন ঘুম ভাঙলো একটা শব্দে। জলের বোতলটা এপার থেকে ওপার ছিটকে গিয়ে পড়ল, যেন কেউ লাথি মেরে ফেলে দিল। আমি উঠে টর্চ জেলে জলের বোতলটা নিজের জায়গায় রেখে আবার শুয়ে পড়ি। नींद भी ऐसे जाए, लेकिन फिर भी आवाज। এবার ঘরের বাইরে জানালার দমাদম কেউ যেন ঘুষি মারছে। আমি ভাবি কেউ বুঝি মজাক করছে। ঘর থেকে সাবধান করে দিয়ে বলি, ঘুমের সময় ফালতু মজাক নয়, আমার উঠতে হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর তারপর কি হলো? বলবো কি ঠাকুর মশাই, আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে
একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। জীবনে এই পেহলি বার আমি ডর পেলাম। জেগেই শুয়ে আছি আর ভাবছি এসব কি হচ্ছে। শুয়ে আছি, হঠাৎ নাইট ল্যাম্পটা নিভে ঘোর অন্ধকার হয়ে গেল। আমি টর্চটা জ্বালানোর সঙ্গে সঙ্গে কেউ যেন লাইট ল্যাম্পটা খুলে দেওয়ালে ছুঁড়ে মারলো। সীসা ভাঙার শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আবার সেই বিকট আওয়াজটা। ডর তখন আমার চেপে ধরেছে। আমি জোর হাতে বলতে লাগলাম, আমি তো কোনো কসুর করিনি, যে যেখানে আছো শান্তিতে থাকো। কথা শেষ হয়েছে কি হয়নি শুনলাম জানলার ওপার থেকে বলছে, বিজয়, আমার ঘরে কেন এসেছিস? চলে যা, চলে যা। এমন ঘটনা আমার সাথে কোনোদিন হয়নি। আমি ডর খেয়ে বললাম, মাফ করিয়ে দিন বাবু, মাফ করিয়ে দিন, কাল থেকে আর আসবো না। কিন্তু সে শুনবে কেন? আমায় পুছলো, আজ এসেছিস কেন? কালকে তো জনা বলল এই ঘরে আর কেউ আসবে না, তাহলে? কিছু যে বলবো তার আর ক্ষমতা আমার ছিল না। হঠাৎ শুনলাম দরজায় দমাদম লাথি। আমার আর কিছু মনে নাই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি মেঝেতে পড়ে আছি। তবিয়ত এত খারাপ যে উঠে আসার ক্ষমতা ছিল না। দাদাকে এসে সব জানালাম। এই ঘটনা শুনবার পর তারানাথ জিজ্ঞেস করলো, যে অস্বাভাবিক ঘটনার কথা বলছিলেন সেটা কি এটাই? না, শুধু যে এটা তা নয়, এর পরেও ঘটেছে। তবে এরপরে আমার সঙ্গেই যা ঘটার ঘটেছে। বিজয়ের মতো সাহসী ছেলে যখন ও ঘরে শুতে চাইল না, অগত্যা আমাকেই শুতে হলো। আপনি একাই শুলেন? আমি দেখলাম কেউ আমার সঙ্গে থাকার কথা যখন বলছে না, তখন আর কাউকে কিছু না বলে আমি একাই রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আপনার অভিজ্ঞতা কি হলো? আমি ঘরে ঢুকে মেঝেতেই শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। হ্যারিকেনের আলোয় আমার ঘুম আসতে চায় না। আবার হ্যারিকেনের আলো যে বন্ধ করে দেব সে সাহস পাচ্ছিলাম না। উস পাস করতে করতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে যায় দরজার আওয়াজের শব্দে। পরিষ্কার শুনতে পাই ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। শুনে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি ঠক ঠক করে কাঁপতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আবার দরজায় সেই শব্দ, তার সাথে ফ্যাসফ্যাসে গলায় সেই একই কথা, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। আমি বালিশটা কানে চেপে জড়সড় হয়ে চুপ করে পড়ে রইলাম। এবার অন্য খেলা। কোথাও কোনো হাওয়া নেই, বাতাস নেই। হ্যারিকেন আলোটা নিভে গেল। সাথে সাথেই এক কাঁচ ভাঙার শব্দ কানে এলো। বুঝতে পারলাম হ্যারিকেনটা কেউ ফেলে দিল। ঘর সম্পূর্ণ আঁধার হয়ে যেতেই টকটপোষের পাশের জানলাটার একটা পাল্লা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
আমি চোখ বুঝেও পরিষ্কার বুঝতে পারলাম ঘরের মধ্যে ঢুকে কেউ যেন ঘোরাফেরা করছে। আমি চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইলাম। একটা একটা মিনিট যেন মনে হচ্ছিল এক একটা ঘন্টা। বেশ কিছুক্ষণ পর স্পষ্ট বুঝতে পারলাম কঞ্চির মতো সরু সরু লিগলিকে আঙুল দিয়ে আমাকে কে ঠেলছে। বরফের মতো ঠান্ডা সে আঙুলগুলো আমাকে ঠেলা দিতে দিতে বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি বেরোবো। এরপর আমি আর সহ্য করতে পারিনি। ওখান থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দরজার খিল খুলে উচ্ছ্বাসে আমার ঘরের দিকে দে দৌড়। সাধ্য শান্তি হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু সে একই জিনিস চলছে। সারাদিনই মাঝে মাঝে একটা পোড়া গন্ধ পুরো বাড়িটায় বিরাজ করে। সন্ধ্যার পর বাড়ির যে কোনো জায়গায় ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আমার অনুরোধ, আপনি কিছু একটা করুন। তা আপনি কি করলেন? ওদের বাঁচাতে পারলেন শেষ পর্যন্ত? তারানাথ হাসতে হাসতে বলে, আমি তারানাথ, মানুষকে বিপদে সাহায্য করাই আমার কাজ। আমি ওদের জিজ্ঞেস করি, ডেড বডি হাসপাতাল থেকে এনে কোথায় রেখেছিলেন? শম্ভু জানায়, বাবা এতদিন যে ঘরে শুতো ওই ঘরেই বাবাকে এনে শোয়ানো হয়েছিল। আর ওই ঘরেই হাসপাতাল থেকে যে চাদরটা দিয়ে বাবাকে মুড়ে দিয়েছিল, ওই চাদরটা খুলে বাবার একটা নতুন ধুতি গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, হাসপাতাল থেকে দেওয়া ওই কাপড়টা কি গঙ্গা ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, যতদূর মনে পড়ে বাবার জামা কাপড় সব এক জায়গায় করে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি সব ঘটনাই শুনলাম, তারপর বললাম, শোনো, এখান থেকে কিছুই করা যাবে না। রাজি থাকো তো বলো, আমি এখনই তালিকা করে দিচ্ছি। এই তালিকা মিলিয়ে জিনিসগুলো আয়োজন করো, আমি একদিন গিয়ে সস্তান করে দিয়ে আসবো। আপনি যা বলবেন সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু এর তকলিফ থেকে আমাদের বাঁচান। এরপর আমি একদিন যাই, ঘরে পা রেখেই অনুভব করি ঘরেই সমস্যার উৎসস্থল। শম্ভুকে বলি ঘর পরিষ্কার করতে, আর ঘর পরিষ্কার করতে গিয়ে পাওয়া যায় হাসপাতাল থেকে মৃতদেহের গায়ে জড়িয়ে দেওয়া সেই সাদা চাদরটা তক্তপোষের তলাতেই পড়েছিল। আবর্জনার মধ্যে থাকায় কেউ দেখতে পায়নি। আমি শম্ভুকে বলি কাপড়টা আগুনে পুড়িয়ে দিতে। পরদিন সস্তায়ন করে কয়েকটা দিন ওখানে কাটিয়ে সমস্যা মুক্তির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে বাড়ি ফিরে আসি। গল্প শুনে আমরা একেবারে তাজ্জব, এমনও ঘটে? এদিকে বৃষ্টিটাও একটু কমেছে, আমরা যে যার মতো বাড়ির দিকে পা বাড়াই। এর পরের গল্পটি যেটি আপনি শুনবেন সেটি কিছুটা অবাস্তব। আপনারা তারানাথের বহু ঘটনা শুনেছেন, কিন্তু এমন কোনো ঘটনা শুনেছেন কি যেখানে তারানাথ খুন করেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, তারানাথ খুন করেছে। তাহলে আসুন, কি কারণে তারানাথ খুন করলো সেটা জানা যাক।
শনি ও রবিবার হলেই আমি আর কিশোরী চলে আসি তারানাথের বাড়িতে। এটা যেন একটা নিয়ম হয়ে গেছে। তারপর ঠাকুরমশাইয়ের মুখে গল্প শুনে সত্যি কথা বলতে কি, ওনার অতীত জীবনের ঘটনা শুনতে আমাদের ভালোই লাগে। তাই প্রতি শনিবারের মতো আজও চলে এসেছি ঠাকুরমশাইয়ের বাড়িতে। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর যখন দেখলাম দরজা কেউ খুলছে না, তখন একটু অবাকই হলাম। অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক, এমন তো হওয়ার কথা নয়। সদর দরজা পার করে কয়েকটা ঘর পরেই তারানাথের রান্নাঘর। চারি বেশিরভাগ সময় সেখানেই থাকে, তাই আমরা এসে দরজা টোকা দিলে চারি এসে দরজা খুলে দেয়। আজ ব্যাপারটা একটু অন্যরকম। এদিকে আকাশ কালো হয়ে মেঘ সেজে উঠেছে। অসময়ের কালবৈশাখী, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন ঠাকুরমশাই বা চারি যদি দরজা না খোলে তাহলে এখানে দাঁড়িয়েই ভিজতে হবে। এবার আমি কিশোরীকে বললাম, কিশোরী, একবার ঠাকুরমশাইকে ডেকে দেখতো, মনে হচ্ছে কড়া নাড়াতে কাজ হবে না। বিভূতির কথা মতো কিশোরী ঠাকুরমশাইকে কয়েকবার ডাকলো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজাটা খুলুন, আমরা বাইরে। আমার একবার মনে হয়েছিল ঠাকুরমশাই বাড়ির বাইরে নেই তো, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। তার মানে ঠাকুরমশাই বাড়ির ভেতরেই আছে। কি ব্যাপার বলতো বিভূতি, ঠাকুরমশাইয়ের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আর চারি, চারি বা গেল কোথায়? দরজা খুলতে তো এত দেরি কোনোদিন করে না। হ্যাঁ, কোনো বিপদ আপদ হয়নি তো? এবার কিন্তু আমার বেশ চিন্তাই হচ্ছে। দাঁড়া, আমি একবার জোরে ডেকে দেখি। বলে কিশোরী বেশ জোরে জোরে কয়েকটা ডাক দেয়। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই। এইবার যেন ভেতর থেকে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল, তবে বড় ক্ষীণ সে স্বর। হ্যাঁ, আসছি, তোমরা একটু অপেক্ষা করো। ঠাকুরমশাইয়ের উত্তর শুনে আশ্বস্ত হয়ে কিশোরী বলে ওঠে, ঠাকুরমশাইয়ের গলার স্বরটা কিরকম অদ্ভুত লাগলো না? এর কিছুক্ষণের মধ্যেই তারানাথ এসে দরজা খুলে দেয়। আর ওনাকে দেখা মাত্র কিশোরী আর বিভূতি চমকে ওঠে। এ কি ঠাকুরমশাই, আপনাকে কেমন যেন একটা বিধ্বস্ত দেখাচ্ছে। ঠাকুরমশাই, কি হয়েছে আপনার? না না, আমার আবার কি হবে? কিচ্ছু না, তোমরা ভেতরে এসো, সব বলছি। তোমরা কি অনেকক্ষণ এসেছো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ মানে প্রায় মিনিট 10 তো বটেই। আসলে বাইরে খুব বৃষ্টি আসছে তো, তাই আপনি বা চারি কেউ দরজা খুলছেন না দেখে আমরা বাইরে থেকে ডাকছিলাম। সে তোমরা একরকম ভালোই করেছো। তোমরা এই সময় হঠাৎ এসে পড়বে তা আমি আগে থেকেই জানতাম। আর তোমাদের জন্যই আমার প্রাণ রক্ষা পাবে এরকম সম্পূর্ণ ব্যাপারটাই দৈব অনুগ্রহ ছাড়া বাস্তবে সম্ভব নয়। সে তোমরা মন থেকে মানতে পারো, আবার নাও মানতে পারো। আরে না না ঠাকুরমশাই, আপনি এভাবে বলছেন কেন? মন থেকে মানতে পারা না পারার কোনো প্রশ্নই আসে না। আপনি যখন যা বলেন আমরা সবই বিশ্বাস করি, কিন্তু আপনি এক্ষুনি কি বললেন সেটা বুঝতে পারলাম না। আমরা আশাতে আপনার প্রাণ রক্ষা পেল মানে? আর চারিয়া কোথায়? চারিকে তো দেখছি না। না, চারি বাড়িতে নেই। বলতে পারো আমি ওকে একটা জায়গায় পাঠিয়েছি। ওর এক বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান খুব ঘরোয়া ভাবেই ওনারা উদযাপন করছেন। অনেক করে ওকে যেতে বলেছিলেন কিনা
তাই আমি চারিকে একরকম জোর করে সেখানে পাঠিয়েছি। বেচারি সারাদিন একলা ঘর সংসার কাঁধে নিয়ে সামলাচ্ছে, তাই ভাবলাম অন্য মানুষের সঙ্গে কথা বলতে পারলে ওর একটু ভালো লাগবে, তাই আর কি। সে ভালোই করেছেন, কিন্তু আপনি আগে বলুন তো, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? আর এখনই আপনি কি বললেন আপনার প্রাণ রক্ষা পেয়েছে না কি, মানেটা কি? এর আবার মানে কি? খুব স্বাভাবিকভাবে বললে প্রাণ রক্ষা বলতে তো একটা জিনিসই বোঝায়, কোনোভাবে বেঁচে যাওয়া। তোমরা ঘরে এসো, তাহলে নিজেরাই সব বুঝতে পারবে। আমি কিশোরীকে আর কথা না বাড়াতে ইঙ্গিত করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম ঠাকুরমশাই বেশ ক্লান্ত, এমনকি ওনার দাঁড়াতেও বেশ কষ্ট হচ্ছে। তাই আমি ওনাকে ধরে বৈঠকখানায় নিয়ে গেলাম, আর সেখানে পৌঁছে তো আমাদের চক্ষু চড়ক গাছ। দেখলাম ঘরের মধ্যে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতদিন ঠাকুরমশাইয়ের কাছে আসছি, অর্থনৈতিক কারণে ঠাকুরমশাইয়ের কাছে কোনো দামি আসবাবপত্র না দেখলেও যা কিছু আছে সেগুলি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখেন। কিন্তু আজ হঠাৎ কি হলো? এ কি, ঘরে এরকম অবস্থা কি করে হলো? তারপর আপনি বলছেন আপনার নাকি কোনো মতে প্রাণ রক্ষা হলো। ব্যাপারটা কি ঠাকুরমশাই? কেউ কি আপনার কাছে দেখা করতে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। দেখছো না খদ্দরের কি অবস্থা হয়েছে? এসব তো তারই করা। এ কথা শোনা মাত্রই বিভূতি বলে ওঠে, কিন্তু তিনি এখন কোথায়? আমরা তো এসে থেকে কাউকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখিনি। তারানাথ একটু গলার উপর চাপ দিয়ে কেমন একটা শব্দ করল, তারপর বলল, আমার ঘর থেকে সে বেরিয়ে যায়নি। বেরিয়ে যাবার জন্য তো সে এখানে আসেনি যে এত সহজে চলে যাবে। ব্যাপারটা পুরো মাথায় না ঢোকায় কিশোরী বলে ওঠে, আপনি আগে একটু স্থির হয়ে বসুন তো, তারপর পুরো ব্যাপারটা বলুন তো কি হয়েছে। ঠাকুরমশাই ওনার ঘরের তক্তপোষের ওপর বসে ঘাড়ে হাত বোলাতে লাগলো, আর ওনার কণ্ঠস্বরের একটা চাপা গোঙানির শব্দ শুনে বিভূতি জিজ্ঞেস করলো, আপনার গলায় বা ঘাড়ে কোথাও কি লেগেছে? এই বলে বিভূতি উঠে গিয়ে ঠাকুরমশাইয়ের ঘাড়ের লম্বা চুলগুলো সরিয়ে দেখে ঘাড়ের পাশে একটা ক্ষত চিহ্ন। ঠিক যেন কেউ কাউকে জোরে গলাটা টিপে ধরলে হাতের নখ দিয়ে যেমন ক্ষতচিহ্ন হয়, ঠিক তেমন। দেখে মনে হয় ক্ষতটা সদ্য সৃষ্টি হয়েছে। অবাক হয়ে কিশোরী জিজ্ঞেস করে, এ কি ঠাকুরমশাই, এগুলো কি করে হলো? আপনি কি দয়া করে আমাদের বলবেন যে কি হয়েছে? তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বলল, প্রতিশোধ, বুঝলে? প্রতিশোধ। এই প্রতিশোধ নেবার ইচ্ছে নিয়েই সে ফিরে এসেছে। তার নাম চণ্ডক কাপালিক। আজ থেকে অনেক দিন আগে, হ্যাঁ, তা প্রায় বছর 30 তো হবেই, প্রতাপগড়ে এই চণ্ডক কাপালিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেবার জমিদার সূর্যপ্রতাপ নারায়ণ বাবুর আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম। সূর্যপ্রতাপ বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল একটা অন্য ঘটনা প্রসঙ্গে। সে গল্প পরে বলবো এক সময়। এখন বরং শোনো চণ্ডক কাপালিকের সঙ্গে আমার রোমহর্ষক কিছু ঘটনা। হঠাৎ কথার মাঝে বিভূতি বাধা দিয়ে বলে, দাঁড়ান ঠাকুরমশাই, আপনার ঘাট দিয়ে তো রক্ত পড়ছে।
আগে আপনার গলায় একটু ওষুধ লাগিয়েছি। এই বলে বিভূতি আর কিশোরী ঠাকুরমশাইয়ের ঘাড়ে কিছুটা ওষুধ লাগিয়ে একটা কাপড় বেঁধে দিল। তারপর বিভূতি ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, আপনি কি একটু গরম চা খাবেন? আসলে এখন আমার যে অবস্থা, তাতে গলাটা একটু ছাড়ানোর জন্য চা হলে বিশেষ ভালো হতো, কিন্তু বাইরে এত বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া বইছে, কি করে চায়ের ব্যবস্থা করা যায় বলো তো? শুনে কিশোরী বলল, বলছি ঠাকুরমশাই, হ্যাঁ, আমি চা করতে পারি, যদি আপনি একটু দেখিয়ে দেন রান্নাঘরে কোথায় কি আছে। এই বলে তারানাথ, কিশোরী আর বিভূতি তিনজনই রান্নাঘরের দিকে রওনা দিল। রান্নাঘরে গিয়ে তিনজনের জন্য 3 কাপ চা তৈরি করে আবার তারা বৈঠকখানায় এসে বসল। তারানাথ চায়ের কাপের শেষ চুমুকটি দিয়ে কাপটি পাশে রেখে শুরু করলো বিবরণ। সূর্য প্রতাপ বাবুর আমন্ত্রণে প্রতাপগড়ে যখন আমি গিয়ে পৌঁছেছিলাম, তখন সন্ধ্যে 7টা হবে। গিয়ে দেখি জমিদার সূর্য প্রতাপ বাবুর বৈঠকখানায় বসে আছেন কয়েকজন গ্রামের মোড়ল গোছের লোক। আমাকে দেখবার পর জমিদার বাবু উঠে এসে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, গ্রামেরই ঘটনাটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, তবে আপনি যখন এসে গেছেন আর কোনো চিন্তা নেই। এই কথা শুনে তারানাথ বলল, আচ্ছা, ব্যস্ত হবেন না, আপনি আমাকে আগে সব কথা খুলে বলুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। না না ঠাকুরমশাই, দেখি না, এই কাজ একমাত্র আপনিই পারবেন। দয়া করে আমাদের এই গ্রামকে আপনি রক্ষা করুন, না হলে এই গ্রাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। পশু পাখি গাছপালা থাকলেও এখানে একটাও মানুষ থাকবে না। দয়া করুন ঠাকুরমশাই, দয়া করুন। আচ্ছা আচ্ছা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কিন্তু আগে তো বলুন ঘটনাটা কি। বলছি, ঘটনাটা হচ্ছে, আমাদের প্রতাপগড়ের শেষ প্রান্তে একটা শ্মশানকালীর মন্দির আছে, আর মাস 3 হলো সেখানে একটা কাপালিক এসে উঠেছে। গ্রামের মানুষই তাকে ভক্তি ভরে দুপুরে রাতে খেতে দেয়, কিন্তু সমস্যা হলো যে যখন কাপালিকের কাছে যায় তখনই একথা সেকথার মাঝে জেনে নেয় যে তার বাড়ি কতজন সদস্য আছে, কোনো শিশু সন্তান আছে কিনা, এইসব নানান কথা। আর সেই ব্যক্তির বাড়ি যদি কোনো শিশু সন্তান থাকে, তাহলে অদ্ভুতভাবে 3 দিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেদের বদ্ধমূল ধারণা এটা কাপালিকেরই কাজ। এই ধারণা আরো দৃঢ় হয় আর একটি ঘটনাকে কেন্দ্র করে। গ্রামেরই এক কৃষক পরাণের বছর 5 শিশু সন্তান হঠাৎই নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা চারদিক হন্যে হয়ে খুঁজতে থাকে। একদিন গ্রামের সব লোকেরা গিয়েছিল পাশের গ্রামে খুঁজতে। সেটা ছিল অমাবস্যার রাত। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ফেরার পথে তারা দেখতে পায় কাপালিক মন্দিরের সামনের ফাঁকা জমিতে কিছু একটা পুঁতছে। দেখে তাদের সন্দেহ হয়। তারা গোপনে এগিয়ে গিয়ে দেখে একটা হাঁড়ি কাঠ মাটিতে পোঁতা আছে, তাতে সিঁদুর লাগাচ্ছে কাপালিক। পাশে
একটা খাঁড়াও পড়ে আছে। ব্যাস, গ্রামবাসীরা ধুইয়ে ধুইয়ে চার করে ফেলে। তারা কাপালিকের ওপর চড়াও হয়, কিন্তু কাপালিক তাদের মন্ত্র বলে পঙ্গু করে দেয়। আচ্ছা, আপনি তো বললেন অমাবস্যার রাতে বলি দেয়, তাহলে কালই তো অমাবস্যা, নিশ্চয়ই কাল বলি হবে। হ্যাঁ ঠাকুরমশাই, বলি তো দেওয়ারই কথা, কারণ গ্রামের 3জন শিশু নিখোঁজ। আমরা ধরেই নিয়েছি তারা আর ফিরবে না। তাহলে আজই একবার দেখতে হয় যদি শিশুগুলোকে কোনোভাবে বাঁচানো যায়। তারানাথের কথার মাঝেই বিভূতি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে ফেলে, তারপর তারপর আর তারপর জমিদার বাবু, আমি আর গ্রামের কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখি কাপালিক তখন বলির আয়োজন করছে। দিনটা ছিল বৈশাখী কৃষ্ণা চতুর্দশীর রাত, পরের দিনই অমাবস্যা। সেদিনই কাপালিকের সাধনা সম্পূর্ণ হওয়ার কথা। তারই প্রস্তুতিতে ব্যস্ত ছিল কাপালিক। তা দেখে জমিদার বাবু আমাকে বললেন, দেখুন ঠাকুরমশাই, যা করার আজকেই করতে হবে। আগামী কালই অমাবস্যা। আমার খবর অনুযায়ী কালই কাপালিকের 108টা বলি সম্পূর্ণ হবে এবং কাপালিকের সাধনাও সম্পূর্ণ হবে। আমাদের জ্যোতিষী বলেছেন, ওনাকে যদি প্রতিহত করতেই হয় তাহলে আজকের মধ্যেই করতে হবে, কারণ সিদ্ধি লাভ হওয়ার পর ওনার অনুগত পিশাচেরা এই গ্রামের একটা মানুষকেও জীবিত রাখবে না। এখন আপনি কিছু একটা করুন। তারানাথ আশ্বস্ত করে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু, আমি একটা ব্যবস্থা নিশ্চিতভাবে করব। বিভূতি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, তা আপনি কি করলেন? সত্যি কথা বলতে কি, আমি জমিদার বাবুকে সান্ত্বনা দিলেও ঠিক বুঝতে পারছিলাম না কি করে এই কাপালিককে প্রতিহত করব। অবশেষে আমার মাথায় একটা পরিকল্পনা আসে। যেহেতু দিনটা ছিল কৃষ্ণা চতুর্দশী, তাই সেদিনই তান্ত্রিক দেবী উগ্রতারার পুজো করার ছিল উৎকৃষ্ট দিন। আমি আর কাল বিলম্ব না করে জঙ্গলের ধারে বয়ে যাওয়া নদীর ভাঙা ঘাটের পাশে ধুনি জেলে দেবীর উপাসনায় বসি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিদ্মহে নমঃ। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিদ্মহে নমঃ। কিছুক্ষণ মন্ত্র পাঠের পর আমি বুঝতে পারি দেবী উগ্রতারার পূজার এটা সঠিক বিধি নয়। কোথাও একটা ভ্রান্তি ঘটছে। প্রাথমিকভাবে আমি শুদ্ধ তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করলেও কোনো লাভ হচ্ছিল না। দেবী উগ্রতারা সাড়া দিচ্ছিলেন না। আমি উপলব্ধি করছিলাম হোমের আগুনে অর্পণ করা আহুতি দেবী গ্রহণ করছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ হচ্ছিল না। পর মুহূর্তে আমি বুঝতে পারি আমি সব রকম ব্যবস্থা করলেও আমার কাছে কোনো পঞ্চমুণ্ডির আসন ছিল না, আর সেটা ছাড়া দেবীর সাড়া পাওয়া সম্ভব হবে না। ওদিকে তো তখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। তখন জমিদার বাবুই উদ্যোগী হয়ে আমাকে সমাধান বলে দিলেন। ঠাকুরমশাই,
আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি জানি এই প্রতাপগড়ের একমাত্র রাজ জ্যোতিষীর কাছেই পঞ্চমুণ্ডির আসন আছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি ওনাকে অনুরোধ করব যাতে পঞ্চমুণ্ডির আসনটা আপনাকে দেয়। প্রতাপগড়কে রক্ষা করার জন্য উনি নিশ্চয়ই সহযোগিতা করবে। তারপর সেই রাজ জ্যোতিষীর দেওয়া আসনের উপর বসে আমি মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিচ্ছাহে নমঃ। ওং হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিচ্ছাহে নমঃ। বেশ কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করার পর দেবী সন্তুষ্ট হয়ে আমাকে একটা মন্ত্রপুত খড়গ দান করেন এবং বলেন আমি এই খড়গ দিয়ে যেন কাপালিকের মুন্ডু ছেদ করার পর মুন্ডুটাকে যেন দ্বিখণ্ডিত করে দিই। দেবীর কথা মতো আমি প্রায় শেষ রাতে আবার সেই ভাঙা মন্দিরের কাছে যাই। দূর থেকে দেখতে পাই কপালিক ধ্যানমগ্ন। কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখতে পাই মন্দিরের চারদিকে কিছুটা দূর থেকে লাল সিঁদুর দিয়ে গণ্ডি কাটা আছে। জমিদার বাবু আমার সাথেই ছিলেন। তিনি লক্ষ্য না করে সেই গণ্ডির মধ্যে পা দিতেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন। আমি হঠাৎ অনুভব করি সেই গণ্ডিতে পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক থেকে কেমন সব বিশ্রী আওয়াজ আর বিভিন্ন রকম ভয়ানক সব শব্দ আসছে। আর সেই সঙ্গে সঙ্গে যেন কেমন একটা ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হচ্ছে পরিবেশে। এত কিছু ঘটে চলেছে, কিন্তু কাপালিকের কোনো হেলদোল নেই। তিনি ধ্যানস্থ এক মনে ধ্যান করে চলেছেন। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তির কাছে যেন বারবার বাধা পাচ্ছিলাম। বহু দ্বন্দ্বের পর যখন কাপালিকের কাছে পৌঁছলাম, তখন দেখি কাপালিকের ধ্যান প্রায় শেষের দিকে। পূর্ব দিকেও ধীরে ধীরে আলোর আভা দেখা দিচ্ছে। আমি কাপালিকের একেবারে সামনাসামনি গিয়ে খড়গ উঁচিয়ে উগ্রতারাকে স্মরণ করে একেবারে কাপালিকের মাথা থেকে ধর আলাদা করে দিই। যে মুহূর্তে মাথা ধর থেকে আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাইরে যেখানে বলি দেওয়ার বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, সেখানে একটা ভয়ঙ্কর জোরে বাজ পড়ে। আমি ছুটে গিয়ে জমিদার বাবুর জ্ঞান ফেরাই এবং ওনাকে নিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে ফিরে যাই। এতটুকু শুনবার পর কিশোরী আর বিভূতি একেবারে অবাক হয়ে যায়। বিভূতি জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো বললেন সে কাপালিককে আপনি হত্যা করেছেন, তাহলে এতদিন পর সে আবার আপনার ঘরে এলো কি করে? সে কথাই তো বলছি, শোনো। আজ সকালে চারি যখন বেরিয়ে যায়, তার কিছু পর আমি একটা পাশিংশ কেনার জন্য ঘরের বাইরে আসতে গিয়ে দেখি দরজার পাশে একটা পুরনো ডিজাইন করা বাক্স রাখা। ওই যে টেবিলের উপর যেটা দেখতে পাচ্ছ, আমি ভাবলাম কেউ বোধহয় উপহার স্বরূপ পাঠিয়েছে। বাক্সটাকে ঘরের ভেতরে এনে খোলা মাত্র দেখতে পাই আর সেদিন সেই কাপালিকের কাটা মুন্ডুটা। তার গলার নিচের অংশটা দিয়ে এখনো রক্ত বেরিয়ে চলেছে। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। প্রবল আক্রোশে
সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর শুরু হলো দেওহীন মুন্ডুর সঙ্গে আমার লড়াই। এখন আমার বয়স হয়েছে, আমি কি সেই অপশক্তির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারি? এতটুকু শুনবার পর বিভূতি বলল, কিন্তু এত বছর পরে সেই মাথাটা জীবিত ছিল কিভাবে? শোনো শোনো, সেই কাপালিকের বলি সম্পূর্ণ হয়নি। 3টি শিশুকে উদ্ধার করা হয়েছিল। পরের দিন সকালে সেই মন্দিরে গিয়ে দেখি কাপালিকের দেহ পড়ে আছে, কিন্তু তার মুন্ডুটা আশেপাশে দেখা যায়নি। গ্রামবাসীরা শরীরটাকে আগুনে পুড়িয়ে দেয়। পিশাচ দেবীর বলি সম্পন্ন না হওয়ার কারণে তিনি মাথাটাকে জীবিত রেখেছিলেন। দেবী উগ্রতারা আমাকে বলেছিলেন ধর থেকে মুন্ডুটা আলাদা করার পর মুন্ডুটাকে যেন দ্বিখণ্ডিত করে দিই, কিন্তু সেদিন হঠাৎ বাজ পড়ার কারণে আমি জমিদার বাবুকে নিয়ে বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন পর দেবী স্বপ্নাদেশে আমাকে জানান ভবিষ্যতে এমনই এক কৃষ্ণা চতুর্দশীর রাতে সেই কাপালিকের মুন্ডু আবার আসবে আমার কাছে এবং আমাকে মারবারও চেষ্টা করবে। বিভূতি জানতে চাই, আচ্ছা ঠাকুরমশাই, কৃষ্ণা চতুর্দশীর রাত তো প্রতি বছরই আসে, তাহলে এত বছর? হ্যাঁ, সে কথাতেই আসছি। আসলে আজ একটা বিশেষ তিথি রয়েছে। বৈশাখ মাসের কৃষ্ণা চতুর্দশীর রাত আজ, আর এত বছর পর আজ আবার সেই একই রকমের গ্রহ সন্নিবেশ ঘটেছে, যেমনটা আজ থেকে বহু বছর আগে সেদিন ঘটেছিল। সেদিন আমি ওকে হত্যা করি দেবী উগ্রতারার আশীর্বাদ নিয়ে, আর আজ এই মুহূর্তে চন্দ্রদেব বিশাখা নক্ষত্রে আর রাহু এবং মঙ্গল ওই একই সঙ্গে শতবিশা নক্ষত্রে রয়েছে, যাদের উপর শনিদেবের বক্র দৃষ্টি রয়েছে। আমাদের তান্ত্রিক ক্রিয়ার জন্য এই গ্রহ সন্নিবেশ খুবই ঋণাত্মক মনে করা হয়, আর ঠিক এই কারণেই পিশাচ দেবী এই সময়টাকেই বেছে নিয়েছেন আমাকে হত্যা করার জন্য। আমি বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে এক পৈশাচিক আকৃতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা সে করেছে। আমার ধারণা ও খুব ভালো করেই জানতো আজ বাড়িতে চারি নেই, কারণ নিম্নতন্ত্রের সাধনায় ওদের শিকারকে একা কোনো গুপ্ত স্থানে খুন করার শিক্ষা দেওয়া হয়। অন্য কোনো মানুষের অস্তিত্ব যদি সেখানে থাকে তবে তার উপস্থিতি ওরা সহ্য করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই জন্যই বললেন যে আমরা এসে যাওয়াতে আপনি প্রাণে বেঁচেছেন। আর দেখো, আমি তোমাদের আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমার লক্ষ্য ছিল যতক্ষণ না তোমরা এসে পৌঁছাচ্ছ সেই কাপালিককে কোনো মতে ঠেকিয়ে রাখা। আমারও তো বয়স হয়েছে, ওর শক্তির সঙ্গে আমি পেরে উঠব না কিছুতেই। কিন্তু যে মুহূর্তে তোমরা এসে আমার নাম ধরে ডাকতে শুরু করলে তখনই আমি উপলব্ধি করলাম সেই কাপালিকের শক্তি ক্রমশ কমে আসছে। তার কারণ তোমরা আমাকে বিশ্বাস করো, আমার ভালো চাও, তোমাদের মনে আমার প্রতি যে বিশ্বাস আছে সেটা শক্তি হিসেবে আমাকে সাহায্য করতে থাকে।
আসলে ভেতরে কি চলছে আমরা তো কিছু জানতে পারিনি, তাই ভাবছিলাম আপনারা সবাই ঠিক আছেন কিনা। অন্য কোনো মানুষের প্রতি এই ভালো ইচ্ছাটাই তাকে অনেক শক্তি যোগায়। না, চোখে হয়তো দেখা যায় না, কিন্তু তা সত্ত্বেও যোগায়। আর আমি এই সুযোগটারই পূর্ণ সদ্ব্যবহার করেছি। দেবীর দেওয়া সেই ফাঁড়াটা আমার হাতের কাছেই ছিল, সেটা দিয়ে সরাসরি ওর মস্তিষ্কের মাঝে আঘাত করেছি, আর তাতেই দ্বিখণ্ডিত হয়ে যায় সেই মাথাটা, আর সাথে সাথে ভয়ঙ্কর আর্তনাদ করে মারা যায়। এসব কি বলছেন ঠাকুরমশাই? আমরা যখন ঘরের বাইরে আপনাকে ডাকছি তখন ঘরের মধ্যে এত কিছু কাণ্ড ঘটে চলেছে, অথচ আমরা বিন্দু মাত্র জানতে পারিনি। পাওনি, তার কারণ আমি তোমাদের পেতে দিইনি। তোমরা আসবার সঙ্গে সঙ্গে আমি এই ঘরটাকে একটা শব্দ বলয়ে আবৃত করে নিয়েছিলাম, যাতে করে ভেতরের শব্দ বাইরে না যায়। কারণ তোমরা যদি ভেতর থেকে এই বিকট শব্দ শুনতে পেতে, তাহলে হয়তো ভয় পেয়ে এখান থেকে চলেই যেতে, আর সেটা হলে সেই কাপালিকের সামনে আমি দুর্বল হয়ে পড়তাম। তাই আগে থেকে ঠিক করি এখানেই সবকিছু চুকে বুকে যাক, তারপর তোমাদের ভেতরে নিয়ে আসব। বিভূতি ঘরের চারদিকে কি যেন খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, আপনি যে বললেন টেবিলের উপরে কাটা মুন্ডুটা ছিল, সেটা কোথায় গেল? আর সে কথাই তো বললাম, আমি দেবীর দেওয়া খড়গ দিয়ে তাকে নিকেশ করেছি। তারানাথের কথা শেষ হওয়ার পর কিশোরী আর বিভূতি টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো নরমুন্ডু নেই, অথচ ঠাকুরমশাইয়ের বিবৃতি অনুযায়ী সেই বাক্সটা এখনো সেখানে পড়ে আছে। বিভূতি আর কিশোরী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। শুনলেন আজকের গল্প, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।